দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা নিয়মিতই এই অনুষ্ঠানে আমেরিকা এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা গাজা ইস্যুতে যখনই আলোচনা করতাম তখনই এই আলোচনাটাও করার স্বপ্ন দেখতাম, এই আলোচনাটাও করার আশাবাদ প্রকাশ করতাম যে গাজায় শান্তি স্থাপিত হয়েছে, অ্যাটলিস্ট শান্তি চুক্তি হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরেটাস, এবং একই সাথে আছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আমরা গাজা আপাত দৃষ্টিতে একটা শান্তি চুক্তি হয়েছে, শান্তি স্থাপন হয়েছে, হতে যাচ্ছে, দুটোই বিষয় বলা যায়। তবে সেটা কত দূর, অর্থাৎ গাজা সমস্যা কি পুরোপুরি মিটলো, নাকি এটি আপাত দৃষ্টিতে এক ধরনের রাগঠাক, এক ধরনের প্রলেপ তৈরি করে পরবর্তীতে আবারও সেটি বিস্ফোরিত হতে পারে, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে এইখানে সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন, এবং আমাদের আলোচকরা আপনারা বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন চাইবেন সেদিনই এই চুক্তিটি হবে, যুদ্ধবিরতি হবে, এবং কি তিনি চাইলে স্থায়ী শান্তিও সেখানে বিরাজ করতে পারে। তবে রাজনীতির অঙ্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারও একটা আভ্যন্তরীণ বিষয়গুলো, ইসরায়েলের আভ্যন্তরীণ বিষয়গুলো এই শান্তি চুক্তির পর তিনি কতটা সামাল দিবেন, ইসরায়েলের রাজনীতিতে এটি কেমন প্রভাব পড়বে, এবং পরবর্তীতে সেটি এই শান্তি চুক্তি অমান্য করে আবারও যুদ্ধে ফিরে যেতে তাকে কতটা উস্কানি দেবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে আগামী 4 নভেম্বর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, যেখানে একজন তরুণ তুর্কি 33 বছর বয়সী জোরান মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতেছেন। তারপরও আরেক ডেমোক্রেটিক লিডার অ্যান্ড্রু কুওমো, সাবেক গভর্নর, তাকে ফাইট করতে হচ্ছে, এবং এইখানে যত দিন ঘনিয়ে আসছে তত এই নির্বাচন নিয়ে রাজনীতির অঙ্কগুলো জটিল হয়ে উঠছে। সামনের দিনগুলোতে আরো জটিলতর হবে। একই সঙ্গে আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গে, কারণ আগামী শুক্রবারে বাংলাদেশের জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং এই সময়টাতে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে 15 জন সামরিক কর্মকর্তার নাম এসেছে। যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে আপাতত ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কোন দিকে এই বিষয়টি গড়ায় সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার, যেটি বলছিলাম গাজায় আপাত দৃষ্টিতে শান্তি স্থাপিত হয়েছে, হতে যাচ্ছে, এখনো সেখানে গোলাগুলি চলছে, আক্রমণ চলছে, 5 জন সবশেষ দিনেও প্রাণ হারিয়েছেন। যেটুকু হয়েছে এটুকু কতটা টেকসই, অর্থাৎ কতটা টিকবে, সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ কি থাকতে পারে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় এটা একটা খুব পজিটিভ দিকে যাচ্ছে। তার কারণ হলো, আমি আপনাদের প্রোগ্রামে আমি আগে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোক। উনি যদি চান তাহলে যুদ্ধ বন্ধ করতে পারেন, এবং উনি যদি চান 2 স্টেট সলিউশনস, প্যালেস্টাইনিয়ানদের জন্য একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেটা হবে। এখন আপনাদের অনুষ্ঠানে আমি আরো বলেছি যে ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। উনি ওনার নিজের ইটা দেখবেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবেন, এবং আমার ধারণা যে উনি ওনার যে বিভিন্ন আলোচনা এবং তার যে বিভিন্ন বক্তব্যে আমরা এটা ক্লিয়ার যে উনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রত্যাশা করেন। এটা ওনার খুব একটা চাওয়া, এবং এই জন্যই খুব তাড়াহুড়া করে, আপনি যদি লক্ষ্য করে দেখুন যে যেদিন অ্যানাউন্স হবে 10 তারিখে, লাস্ট মিটিং ছিল তার 2 দিন আগের মিটিং, এর আগেই উনি খুব প্রেসার দিয়ে এবং ওনাকে খুশি করার জন্য, মানে আরব ওয়ার্ল্ডের আরব জগৎ, যারা তার সঙ্গে যাদের খুব বন্ধুত্ব, যেমন ধরেন মিশর, মানে ইজিপ্ট, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, এরা সব মিলে, এবং তুরস্ক, এরা সব মিলে মোটামুটি হামাসকে রাজি করিয়ে এরা এটাকে সই করেছে। তার অর্থ, বটম লাইন হলো যে ওই যে পিস প্রাইজ, পিস প্রাইজটাকে উনি ক্যাচ করার চেষ্টা করছিলেন, কিন্তু এই পিস প্রাইজটার ডিসিশন কিন্তু আরো আগে হয়েছে, সেটা উনি ডেটটাকে মিস করলেন। কিন্তু এটা তার এখনো আশা আছে সামনে, এবং যদি 2টা রাষ্ট্রের সলিউশন হয়ে যায়, যে ওখানে প্যালেস্টাইনিয়ান রাষ্ট্র নামে একটা নতুন রাষ্ট্র হয়, এবং মানে মধ্যপ্রাচ্যে একটা যে পার্মানেন্ট শান্তি চলে আসে, যে অন্যান্য সব দেশগুলো
মানে আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আমরা দেখব কি ইসরায়েলের আগের নেতারা, এই নট দিস প্রেজেন্ট ওয়ান, তাদের কিন্তু বক্তব্য ছিল যে এরা সবাই যদি আমাদেরকে রেকগনাইজ করে এবং আমাদেরকে যদি ভূমধ্যসাগরে ফেলে না দেয়, হ্যাঁ, তাহলে তো আমরা যে কোনো মুহূর্তে সবার সঙ্গে দারুণ শান্তি করব এবং যে জমি দখল করেছে এগুলো সব দিয়ে দেবো। এটাই ছিল আগের বক্তব্য। কিন্তু বর্তমানের লিকুদ কোয়ালিশনের যে মানে মানে স্বরাষ্ট্র মন্ত্রী যে গাবার, এই ভদ্রলোক এবং আরো কতগুলো ছোট ছোট মিনি দল যারা বাংলাদেশের ডিবেটের সঙ্গে সংযোগ রয়েছে, পিআর পদ্ধতির নির্বাচনে যারা আসে, তারা যে এক্সারসাইজ করে তাদের পাওয়ারটা, হ্যাঁ, কারণ তারা সমর্থন না করলে কোয়ালিশন ভেঙে যাবে, নেতানিয়াহু ক্ষমতা থেকে বিচ্যুত হবে এবং তার নামে যে ক্রিমিনাল কেসগুলো আছে সেই কেসগুলো তখন সব অ্যাক্টিভেটেড হবে। কাজে তার ইনসেন্টিভ ওইদিকে ওদেরকে দলে রাখা এবং এই জন্য লিকুদের যে অরিজিনাল প্ল্যান থেকে সে দূরে সরে গেছে এই 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 রাইট উইং পার্টিগুলোর জন্য। কাজে সব মিলে আমার যেন মনে হয় যে বটম লাইন যেটা, যে আগামী বছর নোবেল প্রাইজ এবং তার পথ ধরেই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে যে এটা যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়, শুধুমাত্র যুদ্ধবিরতি না, একটা স্বাধীন সার্বভৌম প্যালেস্টিনিয়ান স্টেট যাতে আসে। ওকে, অনেকটুকু পরিষ্কার আমাদের কাছে। আরো একটা ব্যাপার যে যে হামাসের ব্যাপারে কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশগুলোই কিন্তু এক ব্যাপার, একমাত্র ইরান ছাড়া সবাই কিন্তু চায় যে হামাস যাতে ক্ষমতায় না আসতে পারে, হামাস যাতে মোটামুটি ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু এরা সবাই চায়। ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে সৌদি আরবিয়া, এরা সবাই চায়, কারণ তাদের জন্য হামাসই হলো সবচেয়ে বড় ভয়ের কারণ। কাজে দে ডোন্ট ওয়ান্ট ইট টু বি দেয়ার। কাজে আমার যেন মনে হচ্ছে যে সব মিলে যেন একটা ব্যাপার, আমি খুব পজিটিভ অ্যাবাউট ইট, এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে সলভ করবে, স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন হবে এবং ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজও পেয়ে যাবে। এটাই হলো আমার প্রেডিকশন। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই, হামাসের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। সবচেয়ে অদ্ভুত যে বিষয়টি এবারের এই আলোচনায় দেখা যাচ্ছে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামাস বিশ্বাস করছে এবং তারা তার উপর আস্থা রাখছে। অর্থাৎ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের বড় অর্জন যে তিনি হামাসের আস্থা পেয়েছেন। কারণ অনেকেই এই কথাটি মনে করছিল সব জিম্মিদেরকে মুক্ত করে দেওয়ার পর হয়তো ইসরায়েল এই চুক্তিটি আর মানবে না, পাল্টা আক্রমণ শুরু করতে যাবে। এবং যেটি গত জানুয়ারিতে অস্থায়ী একটি যুদ্ধবিরতির পরে তেমনটি দেখা গিয়েছিল, ইসরায়েল হঠাৎ করে আবার আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু এইবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগুচ্ছে, হামাস সেখানে আস্থা রাখছে। এক, দুই হলো যে বিষয়টি আলোচনা আসতে পারে সেটি হলো গত সেপ্টেম্বরে নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে এসেছেন তখন হঠাৎ করে প্রেসিডেন্ট, রয়টার্স যে তথ্যটি দিচ্ছে, হঠাৎ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টেলিফোন করে কাতারের আমিরকে ধরিয়ে দিয়েছেন নেতানিয়াহুকে এবং বলছেন ক্ষমা চাও, তোমরা যে আক্রমণটা করেছো, হামলাটা করেছো, তোমরা ক্ষমা চাও কাতারের আমিরের কাছে। নেতানিয়াহু সেটি করেছিলেন, এটি রয়টার্সের তথ্য যেটি আপনাকে বলছিলাম। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তো ব্যাপক পরিশ্রম করছেন এবং ব্যাপক চেষ্টা করছেন। অনেকেই মনে করছিলেন যে না, ডোনাল্ড ট্রাম্প আসলে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগী হবেন না, কিংবা তিনি রাজনীতি করবেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য এটি করবেন। তিনি কিন্তু একেবারে কনফার্ম জানেন যে 2 দিনের মধ্যে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া সম্ভব নয়। 8 তারিখে তিনি করছেন, 10 তারিখে ঘোষণা হবে এবং ঘোষণার বিষয়টি তো অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তারপর তো তিনি করেছেন, তারপরও কি আমরা একটু নিন্দা করব? তার নিন্দা করার জায়গা আছে? না না, আমি নিন্দা করছি না, আমি বলছি যে তার আশা ছিল যে অনেক সময় এক্সেপশনালিজম থাকে, হ্যাঁ, এমার্জেন্সি থাকে, যে এরকম একটা শান্তি চুক্তি করলে উনি হয়তো পেয়ে যাবেন, যৌথভাবে পেতে পারেন, কিন্তু এবারে 10 তারিখ 2 দিনের মধ্যে কিভাবে পাবেন? কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু ওখানে রয়েছে এবং এটা তার জন্য একটা ইনসেন্টিভ আছে। আরো একটা ব্যাপার আছে, বাই নেচার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওয়ার পছন্দ করে না, এটা আমরা আগেও জানি। ফার্স্ট 5 টার্মে কিংবা তারও আগে উনি ভাবেন যে যুদ্ধ করাটা একটা ঠিক না, কিন্তু উনি যুদ্ধের জন্য ধমকও দেন। যেমন এখন মানে যেটা মানে সরি, যে আমাদেরই গোলার্ধের যে দেশটা তেল সমৃদ্ধ যে দেশ, তাকে কিন্তু সে আক্রমণ করার চেষ্টা করছে, তাই না? ওই যে যেখানে ওদের নেতা হলো মাদুরা, হ্যাঁ, ভেনেজুয়েলাকে কিন্তু ধমক মারছে। কিন্তু আমার যেন মনে হয় না যে সে সেখানে কোনো একটা যুদ্ধে যাবে। হ্যাঁ, কাজে আমি খুবই আশাবাদী এবং আমি তাকে ক্রেডিট দেব। ইফ হি ওয়ান্টস ইট হি ক্যান ডু ইট। এটা কিন্তু
এটা কিন্তু বাইডেনের মতন লোক কিন্তু এটা করতে পারেনি। হ্যাঁ, তার ইচ্ছা থাকলেও সে করতে পারেনি, কারণ তার ওই ধরনের অ্যাসার্টিভ লিডারশিপ ছিল না। কিন্তু যেহেতু ট্রাম্পের ওই অ্যাসার্টিভ লিডারশিপের তার কোয়ালিটিটা রয়েছে, কাজে হি ক্যান মেক থিংস হ্যাপেন। ওকে এই জন্য আমি মনে করছি যে এটা হবে। ওকে, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম। ধন্যবাদ জুয়েল, আপনাকে ধন্যবাদ মোস্তফা স্যারকে। উনি কথা বললে আমার কথা বলার অবকাশ কমে যায়, কারণ নিঃসন্দেহে নিঃসন্দেহে উনি খুব গুছিয়ে অনেকগুলো বিষয় একসাথে নিয়ে আসেন। উনি নিয়ে আসতে পারেন, এটা ওনার কৌশল, ওনার দক্ষতা। তো আমি ব্যক্তিগতভাবে স্যারের সাথে একটু ভিন্নভাবে দেখতে চাই বিনয়ের সাথে, যে স্যার প্রায় যেটা আজকের আলোচনায় আপনিও যে বিষয়টাতে খুব ফোকাস করলেন, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কাজের মাধ্যমে তার নোবেল পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা পেতে পারে, বা যৌক্তিক একটা ক্ষেত্র তৈরি হলো। এবার মিসলে কি হলো, আরো 3 বছর তো আছে। তাই ব্যক্তিগতভাবে এই এখন সাম্প্রতিক বিশ্বে নোবেল প্রাইজ আর নোবেল অর্থে দেখতে পারি না, আমার আমার সীমাবদ্ধ। এইবারে শান্তি পুরস্কার নিয়ে তো যথেষ্ট বিতর্ক করার সুযোগ রয়েছে, এবং এটা অনেকটাই হচ্ছে পলিটিক্যাল প্রাইজ, নট নোবেল। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট হয়তো পাননি, কিন্তু আমেরিকার পছন্দের রাজনীতিবিদই পেয়েছেন। তা পেতে পারে, সেটা ভিন্ন কথা। এখানে আমেরিকার পছন্দের লোক ভার্সেস ডোনাল্ড ট্রাম্প ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ অলটুগেদার। তো এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের কাজে আপনার মনে করেন যে সে এর ফলে একটা নোবেল পুরস্কার পেতে পারে বা পাওয়ার সে তার কোয়ালিফিকেশন তৈরি হয়, এখানে আমি একটু ভাবে মনে করি যে নোবেল বলতে যেটা আগেই বলেছি, নোবেল পুরস্কার আর সেই রকম নাই। দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্যার যেটা বললেন সেখানে আমি সমত প্রকাশ করি, যে অ্যাসার্টিভ একটা লিডারশিপ কোয়ালিটি আছে, যে কোয়ালিটির কারণে উনি এতগুলো দেশকে একত্রিত করতে পেরেছেন, এবং অনেক বছর পর একটা হোক বা না হোক একটা শান্তি চুক্তির আয়োজন করতে পেরেছেন, এবং সেখানে সবাই উপস্থিত হয়েছে। যদিও দুঃখজনক যে সেখানে এই মিশরে যে শান্তি চুক্তি স্বাক্ষর হলো, সেখানে কিন্তু এর যে দুই যে মূল প্লেয়ার ইসরায়েল এবং ওদিকে হামাস, তাদের কেউ নেই। অতএব আপনি খেলার দুই পক্ষ নাই, আপনি সিডি অথবা খেলার মেইন স্ট্রাইকার নাই বা মেইন আপনার ডিফেন্স নাই, আপনি খেলতে নামবেন, দর্শকরা চুক্তি করছেন। হ্যাঁ, এখন যারা এর সাথে সংশ্লিষ্ট না সরাসরি, যেমন কাতার এর সাথে সংশ্লিষ্ট না, মিশরের সাথে সংশ্লিষ্ট না, তুরস্কের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তারাই দেখা গেছে যে আপনার এখানে বেশ লাইন ধরে ডোনাল্ড ট্রাম্পের হাতে তারা মুরব্বী, for their own interests, for their own geographical geographical interest, not for the Gaza. এটা আমি মনে করতে চাই না যে তাদের ইন্টারেস্ট লক্ষ্য করতেছে গাজার মানুষের স্বাধীনতা। আপনি যদি লক্ষ্য করেন জুয়েল, যে গাজাতে গত কয়েক মাসে যে গত 2 বছরে 60 থেকে 61,000 মানুষ প্রাণ দিন, মাটির সাথে মিশে গেল, তার প্রতি ডোনাল্ড ট্রাম্প ইভেন তাকে যদি আপনি নোবেল পুরস্কারে আকৃষ্ট করার ক্যান্ডিডেট বলে মনে করেন, একবারও কিন্তু দুঃখ প্রকাশ করেন নাই। যতটা প্রকাশ করেছেন আমি ইসরায়েলের কি ক্ষতি হয়েছে, ইসরায়েলের বন্দীরা হামাসের নেতৃত্বে আছে, তারা ফিরে আসার পর যে 20 জন ফিরে আসছে, তাদের আপনি দেখেছেন মিডিয়াতে কি হইচই। তার মানে হচ্ছে যে সমস্ত কিছু করেছে এই হামাস কিংবা গাজায় প্যালেস্টাইনিরা, তা তো না। কিন্তু আপনি তাদের প্রতি কোনো এমনকি যে সমস্ত রাষ্ট্র ওখানে গেছে, মিশর বলেন, টার্কি বলেন, ইভেন ফ্রান্স যে বলেছে আপনি প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, সেও কিন্তু ওখানে উপস্থিত ছিল। তারা কিন্তু কেউ একবারও বলে নাই যে এইটা শান্তি চুক্তিটা স্বাক্ষরিত আন্ডার দ্য মোরাল তো একজনই, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। উনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলে না, উনি আমেরিকার প্রেসিডেন্ট, because America is still covering and controlling and maintaining the world politics. আমাদের এটা বুঝতে হবে। অতএব সে এখন সেখানে আছে, তার পজিটিভনেসটা হচ্ছে অ্যাসার্টিভ, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, ক্যারিশমা আছে,
যে ক্যারিশমা আমেরিকার অনেক প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তারা ইউটিলাইজ করে নাই, যেটা ডোনাল্ড ট্রাম্প করেছেন, কৌশলে করেছেন। অতএব ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্বার্থের দিক থেকেই এই কাজটা করেছেন এবং এতে আপাতত উনি সফল হয়েছেন। কিন্তু এর ফলে গাজায় যুদ্ধবিরতি হবে কিনা স্টিল ইট ইজ এ কোশ্চেনেবল মার্ক, যে ওয়েদার দে উইল ডু। কারণ ইসরায়েল এবং হামাস কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের একের প্রতি অন্যের কোনো সহানুভূতিশীলতা বা কোনো রকম বিনয় বা কোনো ধরনের আজ্ঞা তাদের কারো প্রতি নেই। দুজনে কিন্তু গোখা সাপের মতো আপনার ফনা তুলেই আছে, যে তুই যদি একটু এদিক ওদিক করিস, নাচানাচি করিস, তাহলে কিন্তু আমি ছোবল মেরে দিবি। এমন অবস্থায়, এবং যেখানে এতগুলো লোক মারা গেছে, আমি বারবার ওই জিনিসটা মানবিক দিক থেকে দেখতে চাই। 70,000 লোক, 62,000 লোকের প্রাণহানি হয়েছে, শিশু বলেন, মহিলা বলেন এবং নিরপরাধ মানুষ বলেন। এবং গাজাটা আপনি দেখবেন, এটা দ্বিতীয় স্যার নিশ্চয়ই জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে 4 বছর 5 বছরে যে ক্ষতি না হয়েছে, এই 2 বছরের যুদ্ধে গাজার অবস্থা তার চেয়েও শোচনীয়। তার প্রতি কোনো নেতার কোনো সহানুভূতি নাই, তার প্রতি ওয়ার্ল্ড নেতার কোনো এবং উল্লেখ পর্যন্ত নাই যে এতগুলো মানুষের জীবনহানি হয়েছে, তারও একটা মূল্য দিতে হবে, তার একটা প্রাইস আছে। তো আপনি কি দিয়ে প্রাইস দিবেন? আপনি কিছু সাহায্য পাঠিয়ে দিলেন প্লেনে অথবা গাড়িতে, তাতেই হয়ে গেল? না। তো আমি মনে করি যে এই চুক্তিটা আপাতত দৃষ্টিতে আমরা এটাকে একটা শান্তির পদক্ষেপ বলে মনে করতে পারি, কিন্তু এই শান্তির বাতাবরণ উড়বে কিনা বা ছড়াবে কিনা দেখার জন্য আমাদের আরো কয়েক মাস টেকসই যদি করতে হয় তাহলে অনেক যদি, কিন্তু এবং সতর্ক অবস্থানের বিষয় আছে। তবে আপনি বারবার বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে করছিলেন, কিন্তু বাংলাদেশের একটি বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছিল, আপনারা দেখেছেন কিনা, যে বিজ্ঞাপনে বলছিল দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগেই ভালো। তো শান্তি চুক্তি কারো ইন্টারেস্টেও যদি হয়ে থাকে, চুক্তিটি দরকার ছিল, বিশেষ করে যে মানুষগুলো সেখানে মরছিল অকাতরে, তাদের জীবনের জন্য সেটি অনেক বেশি দরকার ছিল। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই, মামদানি এবং কুমোর যে দ্বৈরথ, আমরা দেখছিলাম যে সেখানে বর্তমান মেয়র এরিক অ্যাডামসও ছিলেন, তিনি সরে গিয়েছেন এবং এখন একমাত্র তৃতীয় যে প্রার্থী আছেন তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া, তিনিও যে কোনো মুহূর্তে হয়তো সরে যেতে পারেন। এমন হতে পারে যে শেষ পর্যন্ত মামদানিকে চ্যালেঞ্জ জানাচ্ছে কুমো এবং কুমোকে সমর্থন করছেন এরিক অ্যাডামস, কার্টিস সিলওয়া, সবাই। মামদানি আশা জাগাচ্ছেন বাংলাদেশি কমিউনিটিকে, না শুধু একেবারে এই আপামর তরুণদেরকে আশা জাগাচ্ছেন, যারা অ্যাফোর্ডেবল হাউজিং চান তাদেরকে আশা জাগাচ্ছেন, যারা একেবারে ওয়ার্কিং ক্লাস পিপল আছেন তাদেরকে আশা জাগাচ্ছেন। শেষ পর্যন্ত মামদানিকে নিয়ে যেরকম শত্রুরা এক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মামদানি একা কতটুকু যেতে পারবেন? সেটা আমি আমার ধারণা যে মামদানি উইন করবে, আমার ধারণা। হ্যাঁ, কেন? কারণ নিউ ইয়র্কের অনেক সাফারিং, আমি বলি যে সাধারণ জনগণের অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং তাদের সাফারিং রয়েছে। মামদানির যে প্ল্যাটফর্মটা, সেখানে কিন্তু তাদের সমস্যাগুলোই অ্যাড্রেস করা হচ্ছে, যাদের প্রয়োজন, এবং তারা তার কাছে যখন তাকে দেখে তখন যেন দেখতে পায় একটা মুক্তির একটা উঠছে, ঝান্ডা উঠছে ওখানে। কাজে আমার যেন মনে হচ্ছে যে সাধারণ লোকের ভোট তার দিকেই আসবে। হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জটাও কিন্তু মারাত্মক। আপনি লক্ষ্য করে দেখুন যে সিলওয়া রিপাবলিকানদেরও একটা ছোট অংশ আছে, 15% তার ভোট আছে বলা হচ্ছে জনপ্রিয়তায়, জরিপে সে 15%। হ্যাঁ, সেটা প্লাস কুমোতে 30%। হ্যাঁ, এবং প্লাস যে আপনার এরপরে আপনি চটাচট দেখবেন যে আসবে, এন্ডোর্সমেন্ট আসবে, সেখানে হয়তো ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সমেন্ট চলে আসতে পারে। হ্যাঁ, সেটি আবার উল্টো হতে পারে, সেটি আবার উল্টো ক্ষতি হতে পারে, ডেমোক্র্যাটরা তখন আর ভোট দেবে না। অফিশিয়াল এন্ডোর্সমেন্ট এখনো করেননি, সেটা চলে আসতে পারে। প্লাস আপনার যারা ওয়াল স্ট্রিটের যে ধনিক শ্রেণী আছে, বিশাল ধনিক শ্রেণী, তারা কিন্তু মামদানিকে সমর্থন ততটা করবে বলে আমার মনে হচ্ছে না। তাদের সমর্থনটা আরো গভীরভাবে আসতে পারে, এখনো নির্বাচনের সময় আছে। কাজে আমার যেন মনে হয় যে মামদানির হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাট দেয়ার ইজ আ লট অফ চ্যালেঞ্জ। কাজে একটা অনিশ্চয়তাও রয়েছে, এতে কোনো সঠিক সিদ্ধান্তে আসা যাবে।
ওকে, তার আচ্ছা, আমি প্রতিটি কিন্তু একটা পদক্ষেপ add এখন করতে- সতর্ক নিতে হবে। সামনে আর 3 সপ্তাহের কাছাকাছি সময় আছে, ভুল করা চলবে না, হ্যাঁ, কারণ আমরা জানি যে এখানে শেষ মুহূর্তে এমন কিছু বিষয় চলে আসে সামনে, অনেক প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে পুরো বিষয়গুলোই উল্টে দেয়। আমি একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছেও জানতে চাইবো, সেটি হলো যে অনেক যদি অঙ্ক আমরা তো করছি যে যদি কাটেসিলোয়া, এরিক অ্যাডামস, অ্যান্ড্রু কুমো তারা সব এক হয়ে যায়, তাহলে মামদানির জন্য সেটি কঠিন হবে। তবে এখন পর্যন্ত অনেকে আশা করছিলেন মামদানি হয়তো ভূমিধস বিজয় পাবেন, কিন্তু তারা যদি এখন, তখন তো আসলে ইকুয়েশনটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কথা আছে না, ওই নূতনের কেতন ওরে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখন যেটা হচ্ছে আপাত দৃষ্টিতে, যে নূতনের কেতন উঠছে চারিদিকে, এবং মামদানি বয়সে তরুণ, বলেন ভালো, দেখতে সুন্দর, এবং খুব চৌকুশ একজন ব্যক্তি। অতএব তার পাশে আপনার যাকে বলেন যে কুমো কিন্তু অনেকটাই বিতর্কিত ব্যক্তি, কারণ আগে গভর্নর ছিলেন, তার অনেক রেকর্ড নেগেটিভ আছে। তাকে আপনার ধনী শ্রেণী, ওয়াল স্ট্রিটের যারা 1, 2, 3, 4, 5 অংশ যদি সাপোর্টও করে, এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও যদি সাপোর্ট করে, কিন্তু এই যে ফ্লোটা যেটা স্যার বললেন, সেই ফ্লো যে মেজরিটি মিডল ক্লাস এবং পুয়ার মিডল ক্লাস, এভরিবডি ইজ কনসার্ন অ্যাবাউট দিস নিউ লিডার, যে সে হলে হয়তোবা তাদের জন্য অনেক কল্যাণ হবে, সেই ফ্লোটা যদি ভোটে অ্যাক্টিভ রোল প্লে করতে পারে, তাহলে আপনার এই ওয়াল স্ট্রিটের সাপোর্ট কি বললো, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট কি বললো, অন্তত নিউ ইয়র্কের মতো জায়গায় হয়তোবা কাজ করবে না বলে মনে হয়। এবং আমি সবসময় আশাবাদী একজন নতুন মানুষ আসুক, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং অথবা আপনার কুমোকে দিয়া আপনার ধরেন আপনি নিউ ইয়র্কের যে জটিল সমস্যাগুলো হয়ে যাচ্ছে তার বিচারিত, বিশেষ করে হাউজিং সমস্যা, বিশেষ করে ট্রান্সপোর্টের সমস্যা, হুম, হুম, হুম। বিশেষ করে ল অ্যান্ড সিকিউরিটির সমস্যা, পুলিশিং সমস্যা, এই সমস্যাগুলো কুমোর দ্বারা যতটা সম্ভব সলভ করা সম্ভব হবে, সেই তুলনা মাফিক ভাবে সেটা মামদানির পক্ষে একটু বেশি সহজ হবে। তার পার্সোনালিটি, চার্মিং পার্সোনালিটি, তাই না, সবসময় সবার সাথে উনি হাসি খুশি ভাবে কথা বলেন। তবে এখানে মিডিয়ার একটা রোল আছে, এবং সেই মিডিয়া কিভাবে তাকে সাপোর্ট করে এটা দেখার ব্যাপার আছে দেখার। সিনেটের সদস্য চাক সুমার আছে, হাকিম জেফরিজ আছে, তারা সহায়তা এখন পর্যন্ত এন্ডোর্স করেনি। নানা অঙ্ক আছে, নানা অঙ্ক আছে। নানান অঙ্ক আছে, তো অঙ্কগুলো মার্জিনাল। তো এই মার্জিনাল অঙ্ক কিন্তু একটা ম্যাথমেটিক্যালি একটা উইনিং নাম্বার হতে পারে, যদি সেগুলোর ভিত খুব শক্ত হয় এবং তারা নাড়া দিতে পারে ভোটার। আসলে তো ভোটারই ভোট দিবে, তো তারাই নির্ধারণ করবে। আমার মনে হয় যে এখন যেভাবে ক্যাম্পেইন হচ্ছে আপাতত, তাতে there is no better candidate than মামদানি, Mamdani, জোরান and মামদানি, compare with the আপনার কি জানি বলে অ্যান্ড্রু কুমো। Mamdani is a plus point, যেটা আমার ব্যক্তিগত। ওকে, 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 আমরা হয়তো আরো সামনের দিনগুলোতে এটি নিয়ে আলোচনা করবো। ছোট একটি বিরতিতে যাচ্ছি দর্শক, খুব দ্রুত ফিরবো, সঙ্গে থাকুন। আবার স্বাগত হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেও আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আমি শব্দটি বলছি পরিস্থিতি, কারণ সেনাবাহিনীর 15 জন সিনিয়র অফিসার এই মুহূর্তে এক ধরনের বন্দী আছেন কিংবা আটক আছেন। এটি নিয়ে সেনাবাহিনী থেকে এক ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে, যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, সেই ট্রাইব্যুনাল থেকে এক ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে। প্রতিক্রিয়াগুলো এর মধ্যে আমরা জানি, আমি একটু শুনতে চাই প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে শুনতে চাই সেনাবাহিনী নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর মোরাল অবস্থার জন্য এটি নেতিবাচক, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীও যদি অপরাধ করে থাকে এবং তারা যদি শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হয়, তবে পরবর্তীতে সেনাবাহিনীর আর কেউ অপরাধ করার সময় এটি অন্তত চিন্তা করবেন যে বিচার হতে পারে, বিচার হবে, এই আশঙ্কার বিষয়টি আছে। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীর মতো সিনিয়র অফিসারদেরকে, যারা হয়তো সরকারের নির্দেশ পালন করেছে, তাদেরকে সিভিল কোর্টে নিয়ে এসে বিচার করা সেটির যৌক্তিকতা নেই, এবং সেনাবাহিনী তাদেরকে যথারীতি তাদের জায়গাতে রেখেছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়নি। একটু আপনার বিশ্লেষণটা শুনবো, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? হ্যাঁ, এই পুরো ব্যাপারটা একটা গ্রে জোন রয়েছে আমার ধারণা, যে এটা ক্লিয়ার কাট না। যেমন ধরেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে সামরিক বাহিনীর যে অফিসাররা, যারা
বিভিন্ন মানে কাজে লিপ্ত ছিল, যেগুলো মানে আহ, একটা সভ্য স্বাধীন দেশের জন্য খুবই লজ্জাস্কর। গুম খুন ইত্যাদির সঙ্গে তারা যে যে ইনডাইটমেন্টটা, আমি কিন্তু যেহেতু এটা কেসটা চলছে, আমি কিন্তু এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে আমি বলবো না, কারণ দ্যাট ইজ সাবজুডিস। কাজে আমি এখানে সেই এটা আমি করবো, ধারণ করবো। কিন্তু যদি এটা সত্য হয় যে তারা এই সমস্ত কাজ করেছে, তাহলে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পলিটিক্যাল লিডারশিপ যদি তাদেরকে অর্ডারও করে, কিন্তু আমার জানা মতে সামরিক বাহিনীর যে ধারা, যে আইনগুলো আছে, তাতে কিন্তু কেউ একটা রং অর্ডার করলেও সেটাকে ফলো করবে, সেটা কিন্তু ঠিক না। কাজেই এরা যদি এটা করে থাকে, আমি আবার বলছি যদি করে থাকে, তার কারণ যেহেতু সাবজুডিস, আমি তাহলে পজিটিভ করবো, ব্লেম কাউকে দেবো না আনটিল জাজমেন্ট ইজ মেড। যদি করে থাকে তাহলে সেটা কিন্তু দারুণ অন্যায়, কারণ অনেক লোক মানে একটা স্বাধীন সার্বভৌম দেশের জনসাধারণের প্রতি এ ধরনের আচরণ করাটা খুবই কন্ডেমেবল। এই জন্য বিচার পদ্ধতি, এখন কত হলো যে বিচারটা কোথায় হবে, যেখানে বলছি গ্রে জোন। বিচারটা ব্যাপারে একটা গ্রে জোন হলো যে সামরিক বাহিনীর লোকরা যদি অন্যায় করে, তাহলে সেটা হয় কোর্ট মার্শাল, মানে সামরিক ল। আমি সামরিক আইন বলছি, হ্যাঁ, মানে মিলিটারি রুলের কথা বলছি না। রেগুলার যেটা, যে সামরিক বাহিনীর যে কতগুলো নিয়ম কানুন রয়েছে, তাতে আইন রয়েছে, এবং তারা অন্যায় করলে সেটা কোর্ট মার্শাল হয়। কিন্তু এটা হচ্ছে একটা সিভিলিয়ান, হ্যাঁ। কাজে এখানেই আমি মনে করি যেটা গ্রে জোন। এবং যেহেতু আমি একজন অ্যাটর্নি নই, কাউন্সিল নয়, লিগ্যাল কাউন্সিল নয়, কাজে আমি বলতে পারবো না যে এই গ্রে জোনটার কোন দিকটা ভারী, কোন দিকটা কম, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। আরেকটা ব্যাপার হলো যে এই নিয়ে যে কিছু কিছু লোকজন, হ্যাঁ, যে কতগুলো অর্বাচীন ব্লগার্স, হ্যাঁ, যে নিম্নমানের লোকজন, নিম্ন শ্রেণীর লোক, এরা সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, পুরো বাহিনীটাকে, হ্যাঁ, এবং উস্কানি দিচ্ছে যাতে সামরিক বাহিনীর মধ্যে বিভাজন আসতে পারে, জনগণের সামনাসামনি দ্বারা, মানে জনগণ এবং সামরিক বাহিনী মুখোমুখি হতে পারে। এই ধরনের যে ব্লগার গুলো বিদেশে, বিশেষ করে ইউরোপ থেকে, প্যারিস থেকে, এই যে অর্বাচীন কতগুলো লোক, যারা অতি নিম্ন শ্রেণীর লোক, যারা আগে শিশু হত্যার সঙ্গে জড়িত, মানে মানে ট্যাবলেটের ভিতরে, ক্যাপসুলের ভিতরে। একটা বিষয় একটু আপনার কাছে জানি, আপনি বেশ হয়তো আক্রমণ করে বলছেন কোন একজন ব্লগারকে, কিন্তু সেনাবাহিনী তো জনগণের মুখোমুখি এর আগে অসংখ্যবার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কুয়ের ইতিহাস অসংখ্যবার, একেবারেই বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা থেকে শুরু করে, এরশাদের আমলে, বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, 1/11-এর আমলে অসংখ্যবার তো কু হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি কুয়ের আশঙ্কা বলেন, হ্যাঁ, যৌক্তিকভাবে যদি বলেন, তাহলে সেখানে এত কেন নিন্দা? না না, কুয়ের ব্যাপারটা, আর আপনি লক্ষ্য করে দেখুন অতীতে যে কুগুলো হয়েছে, হ্যাঁ, তাতে কি জনগণ কি সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছে কখনো? না। জনগণ কি সবসময় সমর্থন করেছে? সব কুকে সমর্থন করেছে? না না না, আপনি মানে সামরিক বাহিনীর ভেতরে হয়েছে, কিংবা তারা একটা সিভিলিয়ান গভর্নমেন্টকে ওভারথ্রো করেছে, কিন্তু জনগণকে সামনে নেওয়া এবং আর্মিকে বিভিন্ন ফ্র্যাকচার করে দেওয়া, হ্যাঁ, এটা যারা করছে, আমি মনে করি না যে তাদের কোনো সৎ উদ্দেশ্য আছে, হ্যাঁ। কিন্তু এই যে বঙ্গবন্ধুকে খুন করা কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা, হত্যা করা, সেটা তো সামরিক বাহিনী করেছে, তারা তো সেই পর্যায়ে নেমেছে। না না, ওটা তো ক্লিয়ার কাট, এবং ওর বিচারও হয়েছে, আপনি দেখুন। হ্যাঁ, বঙ্গবন্ধুকে যখন ওরা হত্যা করে, তখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে এটা সামরিক বাহিনীর ইনসাইড থেকে ওরা করেছে, হ্যাঁ, এবং বাহিনীর লোকরাও ছিল, সামরিক বাহিনীর এক্স সামরিক বাহিনী, তারাও কিন্তু ওর সঙ্গে জয়েন করে এটা ঘটিয়েছে। কিন্তু কিন্তু তখন আপনি লক্ষ্য করে দেখুন যে তখন কিন্তু জনগণের সঙ্গে সামরিক বাহিনীকে কয়েকটা ডিসগ্রান্টেড, মানে বাজে কতগুলো বদমাইশ, যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিংবা জিয়াউর রহমানকে হত্যা করেছে, যে যে অসভ্য যেগুলো
মানে জানোয়ারগুলো যেগুলো হত্যা করেছে তাদের তো বিচার হয়েছে। হ্যাঁ, মানে তখন কিন্তু আমরা দেখিনি যে একটা দেশের একটা বিশৃঙ্খলা তৈরি, একটা আনস্টেবল, তা না, এটা সঙ্গে সঙ্গে সলভ হয়ে গেছে। হ্যাঁ, এবং ওরা ধরা পড়েছে এবং ওদের শাস্তি দেওয়া হয়েছে, ওটা একদম ন্যায্যভাবে করা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, হ্যাঁ, যে কতগুলো আনরিলায়েবল নিউজের উপরে ভিত্তি করে, হ্যাঁ, গভীর রাত্রে উঠে আপনার মানে অনেকটা মাতালের মতন, হ্যাঁ, মনে হচ্ছে গাঁজাখোর, হ্যাঁ, যে পাবলিককে উত্তেজিত করে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে কি ব্যাপার হলো বাংলাদেশিরা, আই টেল ইউ, আই এম ভেরি প্রাউড টু বি এ বাংলাদেশি। বাংলাদেশের লোকরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট। তাদেরকে আপনি ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার বক্তব্যটা অনেকটুকুই পরিষ্কার আমাদের কাছে। আমাকে 30 সেকেন্ড সময় দেয় যে তারা কিন্তু কেউ রাস্তায় নামে, নট এ সিঙ্গেল। হ্যাঁ, কারণ তারা জানে যে এরা কত ভুয়া। এই সমস্ত যারা, হ্যাঁ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকগুলো মানে সেন্সেশনালিজমের মাধ্যমে ইউটিউব থেকে অর্থ উপার্জনের ট্রাই করছে, এটা কিন্তু পাবলিক ধরে ফেলেছে। একটা লোক নামেনি এই কল, বিশাল এক কল, আমি শুনেছি এটা ভিডিওটা, কিন্তু তাতে একটা লোক নামেনি। তার অর্থ বাংলাদেশিদেরকে আপনি ধোকা দেবেন বারবার, ওটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, এবং এবারে তারা নামেনি। এই জন্য আমি বলবো যে আই এম ভেরি প্রাউড যে বাংলাদেশি জনগণ তারা জানে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। তাদেরকে আপনি হয়তো একবার দুবার ধরে দিতে পারেন চোখে, হ্যাঁ, কিন্তু বারবার আপনি দিতে পারবেন না। বারবার একেবারে বাংলাদেশের ইতিহাস বলছে বাংলাদেশের জনগণকে বারবার ধোকা দেওয়া হয়েছে, বারবার তারা প্রতারিত হয়েছে, ঘুরে ফিরে তারা সেই বড় দুই দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরও তাদেরকে টিকিয়ে রেখেছে, আবার যখন দরকার ছুড়ে ফেলে দিয়েছে, যখন দরকার সেনাবাহিনীর জন্য স্লোগান দিয়েছে, যখন দরকার সেনাবাহিনীর কে পাথর মেরেছে, নানা কাজই বাংলাদেশের জনগণ করেছে। আপনি আসলে একটা নির্দিষ্ট চরিত্রে তাদেরকে ফেলতে পারবেন না, কারণ তারা নিজেরাই জানে না অনেক সময় যে তারা আসলে কোন দিকে গেলে মঙ্গল হবে, কিংবা কাকে নির্বাচন করলে তাদের স্বার্থ কিংবা জনগণের স্বার্থে তারা কাজ করবেন। বারবারই তো সংসদে এমন সব নেতাদেরকে নির্বাচন করে পাঠানো হয়েছে যারা আসলে কোনোভাবে নির্বাচিত হওয়ার মতো না, জনগণই তো পাঠিয়েছে। একদম ভালো নির্বাচনেও এই ধরনের প্রার্থী নির্বাচিত হয়েছে। আমি ঠিক জানি না, আপনি হয়তো অনেক বেশি আশাবাদী বলে এই কথাটি বলছেন। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই। আমি একটা অ্যাড করতে চাই। আপনি আগের নির্বাচন যদি দেখেন, হ্যাঁ, মানে আমরা তো একটা আনসাম্বল দেখতে হবে যে জনগণের মধ্য থেকে কারা কারা ইসে আসে, রাজনৈতিক নেতৃত্বে আসে। আপনি লক্ষ্য করে দেখুন যে যে নির্বাচনগুলো নিরপেক্ষ হয়েছে, সেই নির্বাচনে কিন্তু জনগণ ঠিকই ঠিক মতো ভোট দিয়েছে। হ্যাঁ, কোন রকমে তাদেরকে ই করা যায়নি। কাজে আমি এখনো মানে আই এম ভেরি প্রাউড টু বি বাংলাদেশি অরিজিনালি, এবং আমি জানি যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা সিদ্ধান্ত ঠিক রকম নেয়। আগামী নির্বাচনও সঠিক সিদ্ধান্ত দেবে বলে আপনি আশাবাদী, এই তো? হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি আশাবাদী। ওকে, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা নিয়ে ডক্টর মোস্তফা সরোয়ার বলছিলেন যে এই বিষয়টি তো কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়, কারণ এই সেনাবাহিনী সবসময় বলা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। সেনাবাহিনীকে 15 জন অফিসারকে আটক করে রাখা হয়েছে, এটিকে নিয়ে গুজবের ঢালপালা ছড়ানো হয়েছে এবং শেষ পর্যন্ত একটি কু হতে যাচ্ছে বাংলাদেশে, এমন একটি পরিস্থিতিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেকটা ডক্টর মোস্তফা সরোয়ার ঠিকই বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তো এই বিষয়টিকে স্টাবলিশ করা সম্ভব হয়নি। কিন্তু মূল যে জায়গাটা, 26 ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং তার আগে অনেকে বলছেন নির্বাচনটাকে বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এখন যদি একটা কু, সামরিক বাহিনীকে উস্কে দেয়া, কোনো একটা রাজনৈতিক দল তাদের সঙ্গে গিয়ে আতাত করে ফেলা, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো শেষ পর্যন্ত 2026 নির্বাচনটা হবে না, এমন আশঙ্কা কি আপনার মধ্যে আছে? আপনার প্রশ্নের শেষ লাইনটা হচ্ছে নির্বাচন হবে কি হবে না, আশঙ্কা আছে কি না? আশঙ্কা আছে, কারণ একটা দেশের সুষ্ঠু নির্বাচন হবার জন্য যে সমস্ত ইনস্টিটিউশনাল রেডিনেস দরকার, যে সমস্ত নর্মস দেখা যাওয়া দরকার, সেগুলো কিন্তু এখনো অনুপস্থিত। এখন আপনি যদি সেনাবাহিনীর ভূমিকার কথা বলেন, যেটা সরোয়ার স্যার বললেন, আমি যোগ করতে চাই এটা বলে যে সেনাবাহিনীর ইমেজটা আপনি যদি ধরেন, যে কোনো কিছু একটা ইমেজ কিন্তু একটা ভালো রোল প্লে করে। সেনাবাহিনীর ইমেজ কিন্তু আমরা বলতে পারেন 75 থেকেই নেগেটিভ সাইড,
কারণ আমরা বঙ্গবন্ধুর হত্যা দেখেছি, সেখানে সেনাবাহিনী। আমি 81-র হত্যা দেখেছি, সেখানে সেনাবাহিনী। আমরা 90-এর যে পরিবর্তন, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অন্তর্দ্বন্দ্বের কারণে ঈশ্বর সাহেব টিকতে পারেননি। এবং তারপর 2024-এ দেখলাম যেটা, সেটাও সেনাবাহিনী লাস্ট মোমেন্টে তারা ব্যাকস্টেপ করার ফলে আপনার হাসিনা সরকার টিকতে পারেনি। এবং অতএব 111-এর সেনাবাহিনী, কথাটা বাদ দিয়ে গিয়েছেন আপনি। না না না, হ্যাঁ, ইয়েস, 111-এ যে ঘটনাটা ঘটছে সেখানেও সেনাবাহিনীর ওই জায়গাটা আমি বলবো 111 যখন তুলেছেন, 111-এর ব্যাপারে কিন্তু সেনাবাহিনীর ব্যাপারে জনগণের একটা পজিটিভ হ্যাঁ, ইতিবাচক একটা সাড়া ছিল যে আসুক পরিস্থিতি। যে আসুক তারা। কিন্তু 111 পরে সেনাবাহিনী যেভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছে এবং তাদের যুক্ত থাকার ব্যাপারটাকে যেভাবে তৎকালীন সরকার একেবারে নাল এন্ড ভয়েড করার চেষ্টা করছে, এই উভয় জিনিসটা কিন্তু সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করেছে অনেক ক্ষেত্রে। অতএব বাংলাদেশের সেনাবাহিনী একটা দেশ রক্ষা বাহিনী এবং তাদের প্রধান কাজ হচ্ছে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, এটা হচ্ছে তাদের প্রধান কাজ। তাদের প্রধান কাজ না রাজনীতির কে সরকার হলো কে হলো না সেসব ব্যাপারে কোনো ভূমিকা পালন করা। কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত সেটা করেছে। আপনার যতই আপনার শেখ হাসিনা সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন না কেন, উনি ওনার ক্ষমতা থাকার জন্য সেনাবাহিনীর প্রতি আশ্রয় নিয়েছে। অতএব সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ভিতরে যে ডিজিএফআই নামের সংস্থাটা ছিল, তারা যেটা করেছে পলিটিক্যালাইজ করা, রাইট, পলিটিক্যালাইজ করেছে, যার ফলে সেনাবাহিনীর প্রতি যেটা আপনার ক্লিন ইমেজ যেটা ছিল মানুষের, সাধারণ মানুষের, আমার আপনার মতো সাধারণ মানুষের, সেই ইমেজটা কিন্তু সেনাবাহিনী ধরে রাখতে পারে। এটা সেনাবাহিনীর নিজস্ব ব্যর্থতা, সেনাবাহিনীর লিডারশিপের ব্যর্থতা। এই ব্যর্থতায় ওয়াকারুজ্জামানকেও বাদ দিয়ে দেখা যায় না। এখন যেটা ঘটেছে যে 15 জনকে সরকার গ্রেফতারের নির্দেশ করেছেন এবং তাদেরকে নির্দেশের পর সেনাবাহিনীর অনেক খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনীর প্রধান দেখছে যে এদেরকে কাস্টডিতে, সিভিল কাস্টডিতে নিলে অনেক সময় তারও অনেক কিছু ব্যাপারে পিছিয়ে যেতে পারে। আপনার গুম খুনের ব্যাপারে তারও একটা ভূমিকা থাকতে পারে। এমনকি আপনার পিডিআর হত্যাকাণ্ডকে সে তো আঙ্গুল দিয়ে বলেছে পিরিয়ড, এটাতে কখনো সেনাবাহিনীর কারো কেউ জড়িত না, এটা হচ্ছে ওই বিডিআর এর অভ্যন্তরীণ ব্যাপার এবং তাদের টাল চাল ব্যাপারে দুর্নীতির ব্যাপারটাই হচ্ছে। কিন্তু আসলে তো তা না। এইসব কারণে আপনার ওয়াকারুজ্জামান দেখছে যে এই ধরনের ঘটনা যে ঘটে যায় এবং এদেরকে যদি বিচারের আওতায় নেওয়া হয়, তাহলে প্রথমত দুটো জিনিস হতে পারে। একটা, তিনি ক্ষমতাচ্যুত হতে পারে, অথবা তিনি অবসরে যেতে তাকে বাধ্য করা হতে পারে, অথবা একটা মিলিটারি কু হতে পারে। কিন্তু এই জায়গা থেকে, তিনটা জায়গা থেকে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নিজেকে একটু নিরাপদ দূরত্ব রাখতে। আমি আজকে একটু আগে খবর পেলাম যে আপনার সেনাবাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূসের একটা সমঝোতা হয়েছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট বলছে যে আর কারো প্রতি, সেনাবাহিনী আর কারো প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি হবে না। এবং কিন্তু এই জিনিসটা ডার্ক রয়ে গেছে যে আসলে এদের বিচারটা কোথায়, মার্শাল কোর্টের আন্ডারে হবে কি সিভিল কোর্টের আন্ডারে? এখানেই হচ্ছে আপনার 2-2-4 মিলানো অঙ্কের খেলা। এখানে কি কে কার কাছে যাবে, মোহাম্মদ পর্বতের কাছে যাবে না পর্বত মোহাম্মদের কাছে আসবে, এই একটা দ্বন্দ্ব আমার মনে হয় স্নায়ু যুদ্ধ চলতেছে সেনাবাহিনীর সাথে সরকারের। এবং এই পুরো বিষয়টা নির্ভর করবে। আমি মাহমুদ রেজা চৌধুরী ঠিক এই প্রশ্নটি আপনার কাছে করেছিলাম যে এই যে দুই পক্ষের মধ্যে হঠাৎ করে নির্বাচনের 5 মাস 4 মাস আগে যে উত্তেজনাটা তৈরি করে দেওয়া হলো, এই ডিজিএফআই কিংবা এই ডিজিএফআই প্রধানরা যদি অপরাধ করে থাকেন, আয়নাগর, গুম, অন্যান্য কাজ করে থাকেন, সেটি তো একেবারে 24 অগস্টের পরপরই এই বিচারটা করা যেত। ঠিক নির্বাচনের আগে আগে কেন তাদের নামে চার্জশিট দিতে হবে, কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এখন একটি সমঝোতায় আসতে হবে, না হয় কুয়ের আশঙ্কা করতে হবে, সেই জায়গাটা কেন? এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে একটা অস্থিরতা বিরাজমান থাকুক, এর পেছনে কিন্তু আমাদের অনেক বন্ধু রাষ্ট্রদের ইন্ধন আছে। এটাকে আপনি একেবারে ডিনাই করতে পারবেন না। সেদিনও কলকাতার এক নেতা থেকে একজন বলছেন যে সমস্যাটা মনে হয় আমাদের, মানে মানে ওদের সমস্যা, ওরা এখন মুড়ি, ওরা একটা জায়গায় প্রশ্ন করছে যে বাংলাদেশে যে চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে যে সমঝোতা হচ্ছে তাতে ভারত নিজেদেরকে নিরাপদ মনে করে না, তাতে ভারত যেখানে নিজেকে নিরাপদ মনে করবে না সেখানে ভারতের মানে হস্তক্ষেপ করা উচিত আছে বা অধিকার আছে, তারা সেখানে হস্তক্ষেপ করবে। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমি অতিথি থাকতাম বা বলার সুযোগ পেতাম, তাহলে হয়তোবা বলতাম যে তাহলে বাংলাদেশ যদি কাউকে মনে করে তার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তার বিরুদ্ধে বা কেননা বাংলাদেশে করতে হবে না। আমাদের এখানে গানের পাখিরা সকাল হলেই যে গান গাওয়া শুরু করে বিভিন্ন ভাষায়,
বিভিন্ন অকথ্য মানে মানে বর্ণনা দিয়ে এবং যে সমস্ত মিথ্যা প্রচার করে একের পর এক, এমন ভাবে তারা কথা বলে মনে হয় দে আর দ্য অথরিটি, এরাও একটা ভূমিকা পালন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তবে কেন যদি মনে হয় ওয়াহি হোক আজ মঞ্জুরে খোদায়, তো এখন আমরা বলতে পারি না যে এই সামরিক বাহিনীর যে, কারণ প্রতিদিনই বাংলাদেশের সিচুয়েশন কিন্তু বদলাচ্ছে। আমি আজকেও বাংলাদেশের একজন নির্ভরশীল তথ্য থেকে আমি জানতে পারলাম যে ভাই এগুলো সবই ভুয়া। এখন তারা বলছে ভাই এগুলো সবই ভুয়া, আরেকজন বলছে দেখেন না কি হয়, আরেকজন বলছে সেনাবাহিনী বুঝি এই বুঝি কু করে ফেললো। তবে সেনাবাহিনী কু করবে না বা মার্শাল্য জারি হবে না বা ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে না বলেই মনে হয়, কারণ ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করলে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে হি ইজ নট সেফ উইদিন হিজ গ্রুপ। এবং এখনকার নতুন পরিস্থিতিতে তিনি হয়তো এই ঘোষণাটা আরেকবার দিতে পারেন যে ভাই কুটো করব না, ক্ষমতা গ্রহণ করব না, তোমরা রিল্যাক্সে থাকো, রাতের বেলা ঘুমাও, উঠার দরকার নেই, আমি আশ্বস্ত করছি। এই ঘোষণাটা দিয়ে দিলে মনে হয় এই বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।